কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো কিছু বিষয় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। সকালে ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময় সভায় তার দাবি, নির্বাচনের দিনেই গণভোট। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাস্তায় নেমে গণভোট নিয়ে কেউ চাপ সৃষ্টি করতে চাইলে তা মানবে না জনগণ। রবিবার ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের দিনই গণভোটের দাবি করেন তিনি। গণভোট সনদ এইসবকে আমরা বুঝি, এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মাইনে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের বাইরে এখন তৈরি করা হচ্ছে বহু অনৈক্য। তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। আমাদের ৩১ দফা সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, গ্রামীণ নারীদের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী তাদের দলে ভেড়াচ্ছে। এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। আর উত্তরায় দলীয় ৩১ দফার লিফলেট বিতরণ এবং মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এক সময় যারা পিআর চেয়েছিল, আজকে ওই জুলাই সনদ নিয়ে যারা হামলা করছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি। তবে উপদেষ্টা পরিষদ থেকে কখন পদত্যাগ করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। এর আগে ঢাকা ১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার জন্য ধানমন্ডি নির্বাচন কার্যালয়ে আবেদন করেন তিনি। কুমিল্লার মুরাদনগর থেকে ভোটার এলাকা স্থানান্তর করে ঢাকায় আনার জন্য এই আবেদন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকায় স্থানান্তরের শেষ সময় আগামীকাল। রাজধানী ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা ১০ সংসদীয় আসন। বিএনপি এই আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না, সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনী আগের মতো মাঠেই থাকবে, ৫০% তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। আপনাদের ভিতরে একটা কনফিউশন আছে যে ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। কোন ধরনের আশঙ্কা নাই, কোন ধরনের লকডাউন যে ই ডাকুন, কোন ধরনের কি ডাকছে কোনো আশঙ্কা নেই। ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৯,২৮৩ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী সহ মোট ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। সুদ আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০,৪৭৯ কোটি টাকা, যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ পাচার সংক্রান্ত মামলা। এজাহারে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার
এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করা হয়। এসব টাকা সরাতে একটি জালিয়াত চক্র ইসলামী ব্যাংকের সফটওয়্যারে অর্থনৈতিকভাবে প্রবেশ করে। এর ফলে ইসলামী ব্যাংকের মতো একটি স্বনামধন্য ব্যাংক গুরুতর আর্থিক সমস্যায় পড়ে। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে অনিয়ম ও অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে এই নোটিশ পাঠানো হয়েছে। দুদকের নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পদের পূর্ণ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, সম্পদের হিসাব না দিলে দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাত সংক্রান্ত বেশ কয়েকটি অনুসন্ধানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় দুদক। জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ 5 মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ASM আব্দুল মোমিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে জামিন দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। কারাগার থেকে মুক্তি পেতে আইভীর যে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দী আইভীর জামিন নামঞ্জুর করেন আদালত। গত বছরের 20 জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনেই একক প্রার্থী দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কিছু আসনে ছাড় দিতে পারে দলটি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংসদ নির্বাচনের আগেই গণভোট চায় তার দল। বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কার কথা জানান তিনি। 1991 সালে চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের হাত ধরে গড়ে ওঠা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের রাজনৈতিক দল তাদের নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে 2008 সালে নিবন্ধন পায়। এরপর থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। বিগত সময়ে রাজনৈতিক নানা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফ্যাসিবাদ সরকার পতনের পর রাষ্ট্র গঠনে অংশ নিতে চায় দলটি। আগামী নির্বাচনে 300 আসনেই একক প্রার্থী দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট গঠনের পরিকল্পনা না থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতার আলোচনা চলছে, জানিয়েছেন দলটির আমির। জানান, জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও ভোটের ইস্যুতে তারা ঐক্যবদ্ধ। আমরা জানাতন নির্বাচন আগে পরে যেভাবে হয়েছে সেরকম নির্বাচন আমরা চাই না। এখন সরকার কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এটা কিন্তু আমরা শঙ্কিত, চিন্তিত। যে আমরা কোনো জোট করব না, এটা আমরা একটা নির্বাচনী সমঝোতা করব। এটা আমরা করবই একমাত্র দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য। ক্ষমতায় গেলে সব ধর্মের নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাধান্য পাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা মেসেজ দেব, যদি ইসলামী নীতি আদর্শ এদেশে বাস্তবায়ন হয়, প্রতিটা মানুষ তার স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ পাবে। সেখানে অন্য বিজাতি যারা রয়েছে, সংখ্যালঘু, তারাও সেখানে সুন্দরভাবে বসবাস করার পরিবেশ পাবে। এটাই হলো ইসলামের নীতি আদর্শের ইতিহাস। সংসদ নির্বাচনের আগে প্রশাসনের সংস্কারের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 134 ঘন্টা পর অনশন ভাঙলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে রাত 8:30টার দিকে অনশন থেকে সরে আসেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন দেওয়ার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি নিয়ে কথা বলেন ইসি সচিবের সাথে। পরে গণমাধ্যমকে ইশরাক জানান, বৈষম্যের শিকার জুলাই অভ্যুত্থানের সক্রিয় নেতা তারেক। আইনগতভাবে অযোগ্য হয়নি তার আমজনতার দল। ইসির তদন্ত নিয়ে অভিযোগ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান ইশরাক। যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। তো যেটা আমি বলি 33টা 70টা থাকার কথা উপজেলা অফিস, 33টা পাওয়া গিয়েছে। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। পরে তারেক রহমানের অনশন নিয়ে ইসি সচিব ও কয়েকজন কমিশনারের সাথে বৈঠক করে আমজনতার দল। ব্রিফিংয়ে সচিব জানান, নিবন্ধনের জন্য পুনর্বিবেচনার আবেদন করতেই পারে আমজনতার দল। অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। ইসি সচিব জানান, 18 নভেম্বর উদ্বোধন হবে প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ পোস্টাল ভোট বিডি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের 6ষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 2023 সালে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কিন্তু গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মূল ঋণের পরিমাণ $80 কোটি বাড়িয়ে $550 কোটি করা হয়। 8 কিস্তিতে এ অর্থ পাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত IMF-এর এই ঋণ কর্মসূচি থেকে $360 কোটি পেয়েছে বাংলাদেশ। 6ষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় তা নিয়ে আলোচনার পর অর্থ ছাড় হবে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব রায়টা ভারত। এটা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে, একটা রিভিউ হবে, তারপর আমরা বলবো। এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে। আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব। তারপর এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব ওইভাবে আমরা এসে করে নেব। আগামী সরকারকে IMF-এর ঋণ সংস্কারের শর্তসহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে পেঁয়াজের কেজি 120 টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 50% বেশি। বিক্রেতারা বলছেন 3 মাস ধরে আমদানি বন্ধ। সেই সঙ্গে তাদের দাবি, বাজারে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। এমন অবস্থায় বাণিজ্য উপদেষ্টা বলছেন, কয়েকদিনের মধ্যে স্বাভাবিক না হলে আবারও আমদানির অনুমতি দেওয়া হবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 25 থেকে 27 লাখ টন। যদিও কৃষি বিভাগের তথ্যমতে গত মৌসুমে উৎপাদন ছিল 35 লাখ টনের মতো। তারপরও বছরের শেষ দিকে পেঁয়াজের বাজার গরম। কয়েকদিনের ব্যবধানেই 80 টাকা কেজির পেঁয়াজ 120 টাকায় পৌঁছেছে। আর 1 মাসের ব্যবধানে দাম হয়েছে দ্বিগুণ। বিক্রেতারা বলছেন 3 মাস ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ। দেশি পেঁয়াজের মজুদও শেষ দিকে, তাই বাজারে কমেছে সরবরাহ, বেড়েছে দাম। নর্মাল মানুষ যারা, তারা তো পাল্লা ধরে কিনতে পারে না। 550 টাকা পাল্লা চাইতেছে।
আর যদি খুচরা নেই তখন আর আমার কেজিতে আরো 5 টাকা করে বেশি পড়ে। চাহিদা হইলে 10 বস্তা, ওটা হইলে 7 বস্তা, তাহলে একটু চাহিদা হবে না ভাই? না, আমদানি করতে হবে, না হইলে পরে কাঁচা পেঁয়াজের আগে হয়তো বাজার কমার সম্ভাবনা নাই। মানে বলতেও পারে না, হ্যাঁ, আর সহ্য করতে পারে না, এমন একটা পরিস্থিতি এখন বর্তমানে খুব সংকট অবস্থায়। কৃষি মন্ত্রণালয় এবছর পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ার তথ্য দিলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে আগস্ট মাসে আমদানির সুযোগ বন্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সম্প্রতি শুরু হওয়া বাজারের অস্থিরতা না কমলে আবারও আমদানির অনুমোদন দিতে চান উপদেষ্টা। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। দেশে উৎপাদন বাড়লেও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় বছরে 4 থেকে 5 লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে। এই ঘাটতি মেটাতে ভারত, মিয়ানমার, মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি করা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহানারার যে অভিযোগ তা আগের বোর্ডের সময়ের, তবে দায় এড়ানোর সুযোগ নেই বলছে নতুন কমিটি। স্পর্শকাতর বিষয়ে জিরো টলারেন্স বোর্ডের জানিয়েছে, অভিযোগ তদন্তে গঠিত কমিটি স্বাধীনভাবে কাজ করবে। এদিকে নারী ক্রিকেটে যুক্ত 4 জনকে ওএসডি করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ক্রিকেট বোর্ডে এখনো কেউ, মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে, ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি, তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি। এই ঘটনাটাই আমরা শুনেছি যে 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। বিসিবির 2 দিন ব্যাপী ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন ছিল উৎসবমুখর। শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসতে কাজ করবে বোর্ড। সেজন্য জেলা ও বিভাগীয় সংগঠক, ক্রিকেটার, কোচদের সঙ্গে সমন্বয়ে জোর দেওয়া হচ্ছে। 64 জেলা ও 8 বিভাগের কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তারা অংশ নিয়েছেন এই কনফারেন্সে। রাজধানীর এক হোটেলে এই আয়োজনে বিসিবির সভাপতি থেকে শুরু করে পরিচালকেরা কর্মপরিকল্পনা তুলে ধরেন। জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরাও তাদের চাহিদা ও ঘাটতির কথা জানিয়েছেন। রিজিওনাল ক্রিকেটের অবকাঠামো, সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা বিসিবির। জেলা পর্যায়ে ইনডোর ও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ করে দিতে চায় ক্রিকেটের বিকেন্দ্রীকরণে গুরুত্ব বোর্ডের। ধাপে ধাপে এগোতে চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না। ঢাকায় আমি ঢাকা বিভাগের একজন ডিরেক্টর, কিন্তু প্রথম কাজ যেটা হবে, আমরা ডিসেন্ট্রালাইজ করবো এই খেলাটাকে। চিটাং থেকে লোক আজ ভরে ভরে ঢাকায় খেলা দেখতে আসবে তার বিভাগকে সাপোর্ট করার জন্য। সেটা এজ গ্রুপ ক্রিকেট হতে পারে, সেটা মেয়েদের ক্রিকেট হতে পারে, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে, সেটা NCL T20 হতে পারে। যুব হকি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে না বাংলাদেশ। বাস্তবতা মেনে লক্ষ্য ঠিক করছে, সর্বোচ্চ দিয়ে লড়তে মুখিয়ে লাল সবুজরা। তবে প্রস্তুতি ঘাটতি নিয়ে কিছুটা আক্ষেপ আছে সামিনদের। মিশনে যাওয়ার আগে জার্সি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড়দের সাহস দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ মাসেই যুব হকি বিশ্বকাপ, প্রথমবার অংশ নেবে বাংলাদেশ। বিশেষ উপলক্ষে রোমাঞ্চ সবার। ভারতে যাওয়ার আগে বিমান বাহিনীর ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন। জয় পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু লড়াই না করাটা হচ্ছে পরাজয় মেনে নেওয়া। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল ছাড়বে না। তোমরা নির্ভয়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে খেলবে। 24 দলের বিশ্বকাপে বাংলাদেশ শক্ত গ্রুপে, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়ার বিপক্ষে লড়াই। তবে লড়াকু মানসিকতায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে চান অধিনায়ক সামিন। আমাদের গ্রুপ পর্বে যারাই আসে না, অস্ট্রেলিয়া হোক, ফ্রান্স হোক, কোরিয়া হোক, তারা অতটাই হার্ড। তো তারাও যদি কোয়ালিফাই করে এখানে আসতে পারে, আমরাও কোয়ালিফাই করে গেছি, আমি মনে করবো যে না, তারা আমাদের থেকে শক্তিশালী থাকলেও আমাদের ফাইট করার অ্যাবিলিটিটা আছে, কারণ যেহেতু আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে যাচ্ছি।
সর্বোচ্চ চেষ্টা করেও সেরা প্রস্তুতি নেওয়া যায়নি বিশ্বকাপের জন্য। ফেডারেশন বিদেশি কোচ আনলেও মাত্র 4 মাস হয়েছে অনুশীলন। মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেললেও আরও বড় দলের সাথে খেলার ইচ্ছে ছিল। তাই তো বড় কোনো স্বপ্ন না দেখে ম্যাচ বাই ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের। ধাপে ধাপে কাজ করেছি। খেলোয়াড়দের স্কিল স্পিডে উন্নতি হয়েছে। রক্ষণ ও আক্রমণ ভাগ এখন আগের চেয়ে ভালো করছে। বিশ্বকাপের মতো মঞ্চে আরও অনেক বেশি উন্নতির দরকার, তবে আমরা সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। খেলাটা ওদের দেশের যে খেলার মান যতটুকু আছে আমরা ওই পর্যায়ে হয়তো এখনো কাছাকাছি পৌঁছাতে পারিনি, কিন্তু এর মানে এটা না যে আমরা খুব খারাপ খেলা খেলবো। নো, ইফ দেয়ার ইজ আ লস ইট শুড নট বি আ বিগ মার্জিন। ভারতের তামিলনাড়ুতে 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর হবে যুব হকি বিশ্বকাপ। অংশ নিতে 10 দিন আগে যাচ্ছে 32 সদস্যের বাংলাদেশ দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।